আশা করি আমার কথা ক্লিয়ারলি শুনতে পারতেছো। যারা ইউটিউব থেকে দেখতেছো তাদের বলে রেখে ভাই, আমাদের ক্লাসগুলো সবগুলো ক্লাসই ফেসবুক লাইভে হয় এবং আমি যা যা দাগাই সবকিছু আমাদের পিডিএফগুলো টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকে। আজকের ক্লাসটা হচ্ছে সির তরিতের উপরে চ্যাপ্টার। আমি মেইনলি মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো করে ক্লাস নিব। মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্সের পড়ার নিয়মটা হবে এরকম যে তুমি আগে বইয়ের যতটুকু পড়া দরকার, যতটুকু দাগানো লাইন পড়া দরকার ততটুকু আগে পড়বা। বইয়ের ভিতরের মধ্যে কিছু ইকুয়েশন পাবা, ওই ইকুয়েশনগুলোর আন্ডারে যে ম্যাথগুলো পাবা, ছোট ছোট কিছু ম্যাথ পাবো, ওই ছোট ছোট ম্যাথ করে ফেলবা। খুব একটা কঠিন কিছু না, সিম্পল কিছু। বাট এই সিম্পল জিনিসগুলো যদি তুমি ভুল করে আসো, স্পেশালি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্সের 20 মার্কের মধ্যে যদি মিনিমাম 18 মার্ক না পাও বা 17 মার্ক না পাও, তাহলে তোমার মেডিকেলে চান্স পাওয়া মুশকিল হয়ে যাবে। সরাসরি আমরা পরে চলে যাই। এখানে দেখো প্রথমে যে পার্টটা, প্রথম দিকে বেশ কয়েকটা পার্ট আছে, যেমন বিজ্ঞানী থেলিস, বিজ্ঞানী বিজ্ঞানী গ্রিক দার্শনিক থেলিস, উনি ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করানোর বা সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন যে সোলেমানি পাথর বা পাইন গাছের শক্ত আঠা দিয়ে রেশমি কাপড়কে ঘষলে তোমার এটাকে আকর্ষণ করানো যায়। এই যে লাইনটা একটু এমনি পড়ে রাখো। তারপর আলটিমেটলি এখানে ডক্টর গিলবার্ট তিনি পরবর্তীতে লক্ষ্য করেন যে কম বেশি আকর্ষণ থাকে প্রত্যেকটা বস্তুর মধ্যে, বা ঘর্ষণের ফলে কম বেশি আকর্ষণ থাকে। এটাই তড়িৎ আহতকরণ বা তড়িতাহিতকরণ অথবা ইলেকট্রিফিকেশন বলা হয় এই পার্টটাকে। এটা ডক্টর গিলবার্টের নামটা একটু পড়ে রেখো, যেহেতু বইয়ের প্রথম পেজের প্রথম লাইনটা একটু দেখবা শুধু জাস্ট। তারপরে নিচে দিকে আসবা, যে কুলম্বের সূত্র পার্টের মধ্যে আমরা আগে সূত্রটা পড়বো। কুলম্বের সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, অথবা এফ ইকুয়াল টু সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বের সূত্র। এই সূত্র অনুসারে ভাই সি কে লেখা যায় 1/4 পাই ইপসাইলন নট, তারপর কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ইপসাইলন নট তো হচ্ছে এটা নর্মালি শূন্য মাধ্যমে, তাহলে ইপসাইলন নট যদি বাদ দিই তাহলে আসবে এরকম, দেখো 1/4 পাই ইপসাইলন ইপসাইলন, অথবা ইপসাইলন নটের জায়গায় এখানে কিন্তু আর লেখা যায় অথবা কে লেখা যায় ইপসাইলন কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার, যে কোনো একটা লিখতে পারো। এত ডিপলি বোঝানোর কিছু নাই, ডিপলি যাওয়ার কিছু নাই। এখন একটা কুলম্বের সূত্র নির্ভর করবে কিসের উপরে? বস্তু দুইটা চার্জের উপরে নির্ভর করবে, কমন সেন্স। একটা যদি 5 + 5 কুলম্ব হয় আর একটা -5 কুলম্ব হয়, চার্জের উপর নির্ভর করবে, মধ্যবর্তী দূরত্বের উপর, ডিস্টেন্সের উপর নির্ভর করবে, আর মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে, কারণ মাধ্যমের প্রকৃতির উপরে এই ইপসাইলনের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। এই কয়েকটা কথা আমরা জাস্ট মাথায় রাখবো বা খেয়াল করব। তাহলে এখান থেকে এই লাইনটায় পড়বা যে দুইটা চার্জের মধ্যবর্তী চার্জের পরিমাণের উপরে, মধ্যবর্তী দূরত্বের উপরে এবং চার্জ দুইটির মাধ্যমের উপরে নির্ভর করবে কুলম্বের সূত্র। দেন সামনের দিকে আসো। কে ইকুয়াল টু হচ্ছে 1/4 কে মানে সি। কে এর ভ্যালুটা হচ্ছে 9 × 10⁹ অথবা 8.85 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2, বা 9 × 10⁻⁹ এই ভ্যালুটা শিখতে হবে। তারপর এখান থেকে ইপসাইলনের যে ভ্যালুটা আসে, ইপসাইলন নটের ভ্যালু, ওই ইপসাইলন নটের ভ্যালুটা কষ্ট করে একটু পড়বা। একটু নিচের দিকে আসি, ইপসাইলন নটের এখানে ভ্যালু লেখাই আছে। এখানে দেখো ইপসাইলন নটকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা অথবা তড়িৎ ভেদ্যতা অথবা পরবৈদ্যুতিক ধ্রুবক, এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। আর ইপসাইলন নটকে আমরা বেরি করতে পারবো আলটিমেটলি যখন 1/4 পাই ইপসাইলন নট এই ভ্যালু থেকে, মানে এটা ইকুয়াল টু 9 × 10⁹, তাহলে এখান থেকে তুমি বের করতে পারবা নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। তাহলে এখান থেকে আলটিমেটলি যদি হিসাব নিকাশ করো তাহলে ইপসাইলন নটের ভ্যালুটা আসবে 8.854 × 10⁻12 এরকম। এটার ইউনিটটা এটা ঠিক উল্টানো ইউনিট হবে, যেমন কুলম্ব স্কোয়ার মিটার ইনভার্স 2 নিউটন ইনভার্স 1। সো এই ভ্যালুটুকু তোমার খেয়াল করতে হবে। ইপসাইলন নটের ভ্যালুটা ঠিক আছে কিনা একটু দেখো, তুমি বই থেকে একটু খুঁজে একটু দেখো ইপসাইলন নটের ভ্যালুটা ঠিক আছে কিনা। শরিন রহমান রিম্পি বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। নাইম খান বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। এটা দেখো তো এই ভ্যালুটা ঠিক আছে কিনা, ইপসাইলন নটের ভ্যালু। সি এর ভ্যালুটা এটা 9 × 10⁻9 যদি হয় তাহলে ইপসাইলন নটের ভ্যালু কত? তারপর আমরা সামনের দিকে যাই। সামনের দিকে তুমি এক পেজ উল্টানোর পরে আরো কয়েকটা কথাবার্তা পাবা, এগুলা বেশি কিছু লাগবে না পড়া। এখানে দেখো এটা ওয়ার্ড হচ্ছে কে। কে দ্বারা কি বোঝায়? কে দ্বারা কোনো মাধ্যমে তড়িৎ বিদ্যুৎযোগ্যতা এবং শূন্য মাধ্যমে তড়িৎ বিদ্যুৎযোগ্যতার অনুপাতকে বলা হয় কে, যেটা হচ্ছে পরবৈদ্যুতিক ধ্রুবক। পরবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এটার কোনো একক নাই, এই কথাটুকু মাথায় রাখতে হবে।
তারপর সামনের দিকে আসো, চার্জের একক হচ্ছে কুলম্ব। এখান থেকে আর মোটামুটি পড়ার মতো কিছু নেই, তড়িৎ ক্ষেত্র পার্টে চলে আসো। তড়িৎ ক্ষেত্র পার্টের মধ্যে আমরা শুধু সূত্রটা শিখে রাখবো, তড়িৎ ক্ষেত্র বলতে সূত্র আর সংজ্ঞাটা শিখে রাখবো। তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা একটু পড়বা, যেখানে পারস্পরিক ক্রিয়া ব্যাখ্যা করার জন্য ফ্যারাডে তড়িৎ ক্ষেত্রে একটা ধারণা উপস্থাপন করে, এটা ক্ষেত্র তত্ত্ব বলা হয়। আর এখানে কোনো চার্জিত বস্তুর যে তড়িৎ ক্ষেত্রের অসীম পর্যন্ত বিস্তৃত হয়, কয়েক মিটার পর এর মান আরো ক্ষুদ্র হয়, তার পরিমাণ বের করা সম্ভব নয়। এই লাইনটা একটু দেখো, বেশি ইম্পর্টেন্ট না আসলে, এটা খুব একটা আহামরি পড়ার মতো কিছু না। তারপর এখান থেকে এই সূত্র শুধুমাত্র প্রথম গাণিতিক উদাহরণটা কষ্ট করে একটু মুখস্থ করতে হবে। এটার অ্যান্সারটা যে হয় 14.4 মিটার, দুইটা লোহার নিউক্লিয়াস অবস্থিত দুইটা প্রোটনের মধ্যবর্তী ক্রিয়াশীল বল যদি তাদের মধ্যবর্তী দূরত্বের এত হয়, মানে ক্রিয়াশীল বল কত হলে, এখানে বলের ভ্যালুটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এটা কুলম্বের সূত্র দিয়ে বের করা যায়। তারপর সামনের দিকে আসো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পার্ট শেষ হয়ে গেলে শুধুমাত্র এখান থেকে চার্জের কোয়ান্টায়ন বলতে বোঝায় চার্জটা সবসময় পূর্ণ সংখ্যায় থাকবে, 2.5 মাইনাস 3.7 এগুলা অনুযায়ী হবে না, হবে 2e অথবা 4e, এই অনুযায়ী হবে, পূর্ণ সংখ্যায় থাকবে চার্জটা। তড়িৎ বল এবং তড়িৎ স্থির বলের মধ্যে একটা পার্থক্য পাবা, এখানে পার্টে চলে আসো। স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বল, এই দুইটার মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে মহাকর্ষ বল সবসময় আকর্ষণধর্মী, আর স্থির তড়িৎ বল এটা আকর্ষণধর্মী এবং বিকর্ষণধর্মী হতে পারে। কারণ হচ্ছে দুইটা বল পরস্পর যদি +5 কুলম্ব পাশাপাশি রাখো, পরস্পরকে বিকর্ষণ করবে, পরস্পর ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, এবং বিপরীত ধর্মী যদি থাকে একটা +5 কুলম্ব আর এটা -5 কুলম্ব, তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। এই দুইটা কথাই। তারপরে নিচে দিকে আসো, একটা জানার বিষয় আছে, এই জানার বিষয়ের পার্টের মধ্যে দুইটা আধানের মধ্যে ক্রিয়ারত স্থির তড়িৎ বল অন্য কোনো আধানের উপস্থিতির উপর নির্ভর করবে না। স্থির তড়িৎ বল সবসময় সংরক্ষণশীল বল, এবং তত্ত্বীয়ভাবে স্থির তড়িৎ বলের সীমা হচ্ছে অসীম। এই তিনটা পয়েন্ট খুব ভালো মতো পড়তে হবে, স্থির তড়িৎ বলের সংরক্ষণশীল বল। তারপর পার্টে চলে আসো, তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা পার্টের মধ্যে এখানে বেশ কয়টা তড়িৎ বলরেখার ধর্ম দেওয়া আছে। ধর্মগুলোর মধ্যে তুমি কয়েকটা জিনিস মনে রাখা যায়। একটা কথা মনে রাখবা, যে আগে আগে চৌম্বক বলরেখার কথা বলি, যে চৌম্বক বলরেখা এটা একটা বদ্ধ বলরেখা, বাট তড়িৎ বলরেখা এটা একটা খোলা রেখা। এই যে রেখাটা হচ্ছে খোলা। এটা কিভাবে মনে রাখবা? মনে রাখার টেকনিক হচ্ছে তোর খবর নাই, এই টেকনিক দিয়ে এটা মনে রাখা যায়। তোরতে হচ্ছে তড়িৎ, আর খতে হচ্ছে যে খোলা, আর বতে হচ্ছে বক্ররেখা, খোলা বক্ররেখা, তোর খবর নাই দিয়ে। তারপর ভাই সামনের দিকে আসি, এই যে যেটা বলতেছিলাম যে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা ইপসিলনের ভ্যালুটা তাহলে ঠিক আছে না, 8.854 × 10⁻12। তাহলে নির্গত বলরেখার সংখ্যা 1 কুলম্ব চার্জের মধ্য থেকে কতগুলো রেখা নির্গত হবে? অ্যান্সারটা একটু মুখস্থ রাখো, 1/8.8 মানে 1/e এর ভ্যালু যেটা 1.129 10⁻11। দাগায় রাখতেছি ভাই, মুখস্থ করার দায়িত্ব তোমার, কষ্ট করে এগুলো পড়তে হবে, করার কিছু নাই। তারপর আসো তড়িৎ প্রাবল্য অথবা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আমরা আগে বেসিক জিনিসটা শিখে যাই, যে আমরা একটু আগে বললাম যে F=C × Q1 Q2 / d², এই সূত্রটা শিখলাম। তাহলে E আসবে F/Q, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সূত্র। তড়িৎ ক্ষেত্রে এফ এর জায়গায় এখানে যদি Q1 Q2 যদি সেম ধরো, তাহলে আলটিমেটলি আসবে C × Q/d², এরকম একটা ফরম্যাট, E=1/4πε0 Q/d²। এই সূত্রটা আলাদাভাবে তোমার শিখতে হবে বা আলাদাভাবে তোমার লিখে রাখতে হবে। তাহলে এফ এর সাথে ই এর একটা সম্পর্ক দেখো, এফ নির্ণয় করে দুইটা চার্জের উপরই, আর ই নির্ণয় করবে শুধুমাত্র একটা চার্জের উপরে, আর ইও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে চলবে। ই মানে প্রাবল্য। তারপর আলটিমেটলি আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে বিভব, তড়িৎ বিভব। তড়িৎ বিভব হচ্ছে V=ED। এই সূত্র অনুসারে তাহলে আমরা 1/4πε0 এটা লেখা যায় টু ইডি, ডি জায়গায় এখানে দেখো ডি দিয়ে যদি গুণ দিয়ে দাও তাহলে Q/d আসে শুধু। ওকে, Q/d যদি আসে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি V proportional to 1/d,
তাহলে আলটিমেটলি একটা কথা এখান থেকে আসবে যে আমরা যদি একটা গ্রাফ আঁকি, গ্রাফ আঁকলে ই বনাম ডি এর গ্রাফ যতটুকু না ঢালু হবে, ভি বনাম ই এর গ্রাফ একটু কম ঢালু হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে ভি প্রপোর্শনাল টু 1/d, আর এখানে ই প্রপোর্শনাল টু 1/d²। তুমি ই যত বাড়াবা ডি স্কোয়ার তত, মানে স্কোয়ার আকারে তত কমতে থাকবে, আস্তে আস্তে তত কমতে থাকবে। তাহলে গ্রাফটাও আমরা মোটামুটি পারবো যে কেমন হবে। এটা ঢাকা ভার্সিটিতে আসলে পারবা না, এই টাইপের কোশ্চেন আসলে। ই প্রপোর্শনাল টু 1/d², ভি প্রপোর্শনাল টু 1/d, আর এফ প্রপোর্শনাল টু 1/d²। এই দুই তিনটা কথা মাথায় রাখতে হবে। তাহলে এককগুলা কেমনে বের করবা? এফ এর ইউনিট কি? নিউটন। তাহলে ই এর ইউনিট কি হবে? ই যেহেতু কিউ দিয়ে ভাগ করছো, তাহলে নিউটন পার কুলম্ব। আর ভি এর ইউনিট তো হচ্ছে ভোল্টেজই, ভোল্টেজ। তাহলে আলটিমেটলি এটা লেখা যায় না, এফ ইকুয়াল টু ই কিউ, এটাও কিন্তু লেখা যায়। আর এফ যেহেতু ভেক্টর রাশি আর ইউ যেহেতু ভেক্টর রাশি, সো ভেক্টর সাইনও দেওয়া যায়। এই কয়টা কথা খেয়াল করবা। তাহলে এই কয়টা জিনিসই বইতে আছে, দেখো সিম্পল জিনিস, খুব একটা প্যারা নাই। সংজ্ঞা ঠঙ্গা এগুলা লাগবে না, তড়িৎ বলরেখার সংজ্ঞা জাস্ট এটা পড়বা, এককটা পড়বা নিউটন পার কুলম। আর এখানেও এফ ইকুয়াল টু ই কিউ, এই লাইনটা একটু দেখে রাখবা। আর এখান থেকে মোটামুটি কিছু নাই। আর তারপরে আধান ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব নামগুলো, এক্সট্রা নামগুলো পড়বা, ইংলিশ নামগুলোও পড়বা। দেখো ইংলিশ নামটা কি এটার? চার্জ ডেন্সিটি অর সারফেস চার্জ ডেন্সিটি। এটা চার্জ ডেন্সিটি সিগমা দ্বারা প্রকাশ করা হয় কিউ/এ। কিউ/এ দিয়ে যদি তুমি হিসাব নিকাশ করো তাহলে এই অ্যান্সারটা বের হবে। প্রত্যেকটা জিনিসের ডেন্সিটি আমরা ঘনত্ব নির্ণয় করি ভি দিয়ে ভাগ করে। কোনো ধরে নাও রো ইকুয়াল টু m/v, এইটা নর্মালি হিসাব ভি দিয়ে ভাগ করি। বাট এই চ্যাপ্টার এবং চ্যাপ্টার 4, এই দুইটা চ্যাপ্টারেই ঘনত্ব যদি কোনো টার্ম থাকে, আধান ঘনত্ব অথবা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, ওই চৌম্বক ফ্লাক্স ঘনত্ব b/a, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক ফ্লাক্স, সরি কি বলতেছি, φ/a, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। চৌম্বক ফ্লাক্স ঘনত্বকে লেখা যায় বি দিয়ে, যেটা আমরা চৌম্বকের চ্যাপ্টারে পড়ছিলাম। বাট এই চ্যাপ্টারে কিসের ঘনত্ব? আধানের ঘনত্ব। আধানের ঘনত্ব যদি থাকে তাহলে কিউ/এ, সিম্পল হিসাব। কিউ/এ যদি করো তাহলে তো হয়ে গেল। কিউ/এর এখন কথা হচ্ছে জাস্ট আধান ঘনত্বের ইউনিটটা কি। উপরের ইউনিট হচ্ছে কুলম, নিচের ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে কুলম পার মিটার স্কোয়ার। মেডিকেল অ্যাডমিশন টেস্টে জাস্ট এতটুকু মাথায় রাখবো। তারপরে ভাই সামনের দিকে আগাও। সামনের দিকে আর কিছু নাই, মোটামুটি তড়িৎ বিভবের পার্টটা আছে, তড়িৎ বিভবের শুধু লাইনটা পড়বা। আচ্ছা দেখো এই সূত্রটা তাহলে আমি একটু আগে লিখে রাখলাম যে q/r², আর মানেই তো ডি। তারপর সামনের দিকে আগাইতে থাকো, সামনের দিকে তড়িৎ বিভব পার্টের মধ্যে এগুলা এইচএসসিতে পড়ে আসছো, এইচএসসিতে আর যেহেতু নাই, আমাদের দরকারও নাই। তড়িৎ বিভবের সংখ্যাটা একটু কষ্ট করে লাগবে। দুটি চার্জিত বস্তুর মধ্যে চার্জের আদান প্রদানে যে তড়িৎ অবস্থা দ্বারা নির্ধারিত হয় তা তড়িৎ বিভব বলে। কষ্ট করে একবার রিডিং দিবা তাহলে হয়ে যাবে। তারপর এখান থেকে পড়বা এটা ভি ইকুয়াল টু W/Q। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে কোনো একটা বস্তুকে কিউ পরিমাণ চার্জকে আনতে যে পরিমাণ শক্তি লাগে সেটা হচ্ছে বিভব, ভি ইকুয়াল টু W/Q। এই পয়েন্ট ছাড়াও আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে তোমার ইডি, ভি ইকুয়াল টু ইডি, ওই সূত্রটাও লেখা যায়। তাহলে W/Q যদি হয় তাহলে জুল পার কুলম আসে না? তাহলে জুল পার কুলম কিন্তু 1 ভোল্ট, 1 ভোল্ট মানে 1 জুল পার কুলম, এটাই। তারপর এখান থেকে এই যে আলটিমেটলি ভি ইকুয়াল টু ইডি, বা এখান থেকে একটা টার্ম শিখতে হবে। দেখো প্রত্যেকটা জিনিস যদি আমরা ভাগ করতে যাই, যেমন ভি ইকুয়াল টু ইডি এটা শিখছি, তাহলে ই ইকুয়াল টু কি v/d। প্রত্যেকটা জিনিসকে ডিফারেন্সিয়েট ফরম্যাটে লেখা যায়। ডিফারেন্সিয়েট ফরম্যাটে যদি এখানে লিখতে তাহলে ডিডিআর অফ ভি এটা লেখা যায়। দূরত্বের সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ই ইকুয়াল টু মাইনাস টার্মটা আসে। কেন মাইনাস টার্মটা আসে এটা আমি একটু জাস্ট বলি তোমাকে, এটা স্পেশালি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য লাগে। মাইনাস টার্মটা আসে এই কারণেই যে তুমি যদি একটা গ্রাফ আঁকো, যে একটা পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে গ্রাফ আঁকলে আসলে গ্রাফটা নিচ থেকে শুরু হওয়ার কথা, মানে ভি এর গ্রাফটা, কারণ ভি সবসময় নেগেটিভ। ভি সবসময় নেগেটিভ, আর ভি এর ভ্যালুটা যে এরকম হয়। তারও এখানে বইতেই তো গ্রাফটা ছিল, হ্যাঁ বইতেই গ্রাফটা আছে, বইতে আমার আর আঁকানো লাগবে না। এই যে এই টার্মটা দেখার চেষ্টা করো। ভি এর ভ্যালুটা যখন তুমি একটা গোলকের কেন্দ্রে রাখো তখন যেরকম ভ্যালু পৃষ্ঠে রাখলেও সেম ভ্যালু। সো গোলকের কেন্দ্র এবং পৃষ্ঠ পর্যন্ত ভি এর ভ্যালুটা হয়ে যাবে ম্যাক্সিমাম, নাকি না? ভি এর ভ্যালু ম্যাক্সিমাম না, ভি এর ভ্যালু এখানে হচ্ছে মিনিমাম, কারণ ভি এর ভ্যালু অলওয়েজ নেগেটিভ, নেগেটিভ মিনিমাম। আর ভি এর ভ্যালু ম্যাক্সিমাম হয় 0, ওটা কখন হয়? ইনফিনিটিতে যায় 0 হয়। সো এই গ্রাফটা যদি তুমি সুন্দর মতো আঁকাইতে যাও, আঁকাতে গেলে এরকম একটা গ্রাফ পাবা। যে তুমি যদি পৃথিবীর ব্যাসার্ধ থেকে চিন্তা করো,
পৃথিবীর ব্যাসার্ধ থেকে যদি চিন্তা করো তাহলে এই পর্যন্ত আমার ভি এর ভ্যালুটা সেম থাকবে, পৃথিবীর বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ পর্যন্ত এবং পৃষ্ঠ পর্যন্ত সেম থাকবে। তারপরে আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে এই পজিশনে হয়ে যাবে জিরো। জিরো হয়ে যাচ্ছে ভি এর ম্যাক্সিমাম ভ্যালু। আর ভি এর মিনিমাম ভ্যালু হচ্ছে বৃত্তের কেন্দ্র প্লাস বৃত্তের পৃষ্ঠ, এই দুইটা পজিশনে ভি এর ভ্যালুটা হয় ম্যাক্সিমাম। জাস্ট এই দুইটা কথা মাথায় রাখবে, তাহলে হবে। স্লাইডটা একটু আস্তে আস্তে পাল্টাই দেন প্লিজ, দাগাইতে প্রবলেম হচ্ছে। আচ্ছা রিম্পি দেখো, ভাইয়া এই ক্লাসটা তো রেকর্ডারে থাকে আর আমি ক্লাসটা পুরোটা শেষ করা লাগবে, পুরোটা যেহেতু শেষ করা লাগবে যার কারণে স্লাইডটা স্লাইডটা তাড়াতাড়ি লেখা লাগে বা তাড়াতাড়ি আমার বলা লাগে। তোমরা তো দেড় গুণ দিয়ে দেখো, তার জন্য আমি ভাবি যে স্পিডে বলি, স্পিডে বললে দেড় গুণ দিয়ে দেখা লাগবে না, এক গুণ দিয়ে দেখবে, তাহলে পোলাবানদের আর দেড় গুণ করার কোনো ঝামেলাই নাই। আচ্ছা কেন্দ্র আর পৃষ্ঠ পর্যন্ত হচ্ছে ভি মিনিমাম, আর ভি ম্যাক্সিমাম তাহলে হয় ইনফিনিটিতে, কারণ ইনফিনিটিতেই তো হবে, কারণ ভি প্রপোর্শনাল টু 1/x বা 1/d অথবা 1/r। তাহলে ইনফিনিটি যদি ভ্যালু হয় 1 ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে আলটিমেটলি ভ্যালুটা হয়ে যায় জিরো, আর জিরোই হইতেছে ভি এর ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, তারপর সামনে আসি, সামনের দিকে। তাহলে ই এর গ্রাফটা কেমন হয়? ই এর গ্রাফটা হয় ই ভিতরে হয় জিরো, ইটা পৃষ্ঠ থেকে শুরু হয়, পৃষ্ঠে হইতেছে ই এর ভ্যালু ম্যাক্সিমাম, আর আলটিমেটলি যখন সামনে যাবা তত কমতে থাকবে, কারণ ই আমরাও জানি ই এর গ্রাফের হিসাব অনুযায়ী ই প্রপোর্শনাল 1/r² বা 1/d²। সো 1/d² যদি সম্পর্ক হয় তাহলে ই এর মিনিমাম ভ্যালুটা কোথায় হবে? ই এর মিনিমাম ভ্যালুটা হবে ইনফিনিটিতে, আর ই এর ম্যাক্সিমাম ভ্যালুটা হবে পৃথিবীর পৃষ্ঠে অথবা গোলকের পৃষ্ঠে। এই দুই তিনটা কথা আমি যা যা বললাম খুবই ইম্পর্টেন্ট ভার্সিটি অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। তারপরে সামনে আসি, তড়িৎ প্রাবল্যের আরেকটা টার্ম আছে যে ই ইকুয়াল টু সিগমা বাই ইপসাইলন। এটা একটু পড়ে রেখো, এটা কিভাবে আসে এটা জানার দরকার নেই আপাতত, আমরা সামনের দিকে আসি। তাহলে গোলকের পৃষ্ঠে বা অভ্যন্তরে ভি এর ভ্যালুটা হয়ে যায় এরকম, ভি ইকুয়াল টু 1/4 কিউ বাই আর। এখানে মাইনাস চিহ্ন দেয় নাই, দরকারও নাই, মাইনাস চিহ্ন নিয়ে এত মাথা কামানোর কিছু নাই। গোলকের অভ্যন্তরে প্রাবল্য হয় শূন্য, একটু আগে দেখাইলাম প্রাবল্য অভ্যন্তরে শূন্য হবে, এবং গোলকের পৃষ্ঠ এবং ভিতরে বিভব থাকবে, সর্বদা বিভব। গোলকের অভ্যন্তরে সর্বত্র বিভব এবং পৃষ্ঠে বিভব সমান হয়। আর এইটা আসলে বুঝাচ্ছে ম্যাক্সিমাম, বাট আসলে ম্যাক্সিমাম না, আসলে মিনিমাম। তারপর আমরা নিচের দিকে যাই, এখানে দুইটা কথা লেখা আছে, গোলকের ভিতরে প্রাবল্য হয় শূন্য এবং পৃষ্ঠে থাকে প্রাবল্য, আর পৃষ্ঠের গোলকের যে পৃষ্ঠের প্রাবল্য ওইটাই হয় ই ম্যাক্স। আর তারপর গোলকের ভিতরে দিকে কোনো স্থানে বিভব নির্ণয় করতে গেলে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হয়, কমন সেন্স। আর কিছু জানার আমাদের দরকার নেই, আমরা সামনের দিকে যাই। তাহলে তোমাদের অনেক সময় জাস্ট মনে থাকে না যে ভিতরে কোনটা শূন্য হয়। মনে রাখার টেকনিক হচ্ছে, আমি মনে রাখি এইভাবে যে ভিতরে প্রাবল্য শূন্য, এই কথাটা মনে রাখলেই তো হয়ে যায়। আসলে ভিতরে প্রাবল্য শূন্য, ভিতরে এতটুকু মনে রাখলে আসলে হয়ে গেল, আর জিনিসটা তো বুঝলে তো বুঝলাই। ওকে, তারপর বিভব পার্থক্য পার্টে আসো। ভিডিও থেকে মোটামুটি আর কিছু লাগবে না, বিভব পার্থক্য পার্টের মধ্যে বেশ কয়েকটা ছোট ছোট এমসিকিউ পাবা। প্রথম লাইনটা এটা যে পৃথিবীর বিভব চার্জিন বস্তুর মতো ধরা হয়, শূন্য ধরা হয়, পৃথিবীর বিভব কত? জিরো। তারপরে দ্বিতীয় কথা যে একটা ইলেকট্রনের আধান কত? 1 ইলেকট্রোভোল্ট। একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁹। এটাই হচ্ছে একটা ইলেকট্রনের আধান। তাহলে তোমাকে যদি বলে 1 ইলেকট্রোভোল্ট কিসের ইউনিট? ইলেকট্রোভোল্ট হচ্ছে কাজের ইউনিট, এটা মাথায় রাখতে হবে। কারণ আমরা জানি ই এর সাথে ভি গুণ দেওয়া মানে ই এর সাথে ভি গুণ দেওয়া মানে হচ্ছে কিউ ইন্টু ভি, কারণ ই হচ্ছে এখানে কিউ, তাহলে কিউ ইন্টু ভি হচ্ছে ডাব্লিউ, কারণ আমরা জানি ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। সো ওই অনুযায়ী ইলেকট্রোভোল্ট কিসের ইউনিট? কাজের ইউনিট, এটা পারতে হবে। তারপর ভাইয়ের সামনে আসো, সামনে থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমরা কয়টা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তো পড়বই বা শিখবই, তাছাড়াও আরও কয়টা পার্ট ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পড়ার জন্য তোমরা এই ম্যাথটা একটু করে ফেলো নিজ দায়িত্বে।
ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য একটা, আচ্ছা দেখো এই যে এটা একটু শিখে রাখি কিন্তু ইকুয়াল টু সিগমা বাই ইপসালন। যে এই টাইপের প্রশ্নগুলো ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করে ফেলবা, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, মেডিকেলের জন্য এগুলা কিছুই আসবে না। আসবে কি তাহলে? আসবে সামনে আছে, যা যা আসবে মেডিকেলে স্পেশালি, আমরা সামনে ভিতরে দিকে এগুলা কিছু পড়বো না। এখানে দেখো একটা ম্যাথ আছে, 2 নম্বর ম্যাথটা, যে কোনো একটা বর্গক্ষেত্রে, এটা পড়ানোর জন্য ম্যাথ করার আগে একটা কনসেপ্ট বলি। কনসেপ্ট হচ্ছে আমরা জানি প্রত্যেকটা যে বল এবং প্রাবল্য এই দুটো হচ্ছে ভেক্টর রাশি। বল আর প্রাবল্য যদি ভেক্টর রাশি হয় তাহলে আমরা একটা দিকের হিসাব হবে, তাহলে এখানে যদি হয় 5+5 কুলম, এখানে যদি হয় -5 কুলম, তাহলে পরস্পরকে আকর্ষণ করতেছে, আর যদি +5 কুলম থাকে পরস্পরকে বিকর্ষণ করতেছে। আমি এখানে যদি +1 কুলমের একটা বস্তু রাখি, তাহলে এই +1 কুলমের বস্তুটা কোন দিকে যাবে, এরকম যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কীভাবে অ্যাপ্লাই করবো এটা, যে +5 আছে এখানে, +1 আছে, তাহলে পরস্পরকে বিকর্ষণ করে ওইদিকে পাঠিয়ে দিবে, আর +5 এটা পরস্পরকে বিকর্ষণ করে ওইদিকে পাঠিয়ে দিবে। তারপরে আমরা আলটিমেটলি লব্ধিটা বের করব। লব্ধিটা তাহলে হবে এই উপরে বরাবর, একদম সোজাসুজি উপর বরাবর। সোজাসুজি উপর বরাবর যদি হয়, তাহলে এখান থেকে আসলে ম্যাথটা করবা কিভাবে? ম্যাথ করার ক্ষেত্রে প্রথমে আগে জিনিসটা বুঝতে হবে যে +5 কুলম্বের যে বলটা তৈরি হবে, এই +5 কুলম্বের সেম বলই তৈরি হবে। তার মানে এখানে F1 ইকুয়াল টু হচ্ছে F2 ইকুয়াল টু হচ্ছে F ইকুয়াল টু হচ্ছে C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই D স্কোয়ার। এখানে Q2-র ভ্যালুটা দেখো 1, তাহলে Q2-র ভ্যালু ধরারই দরকার নাই, তাহলে 5 ডিভাইডেড বাই D স্কোয়ারের ভ্যালু ধরে নেয়, দেওয়া আছে 1 মিটার। আবার বললো না যে ভাই আপনি ম্যাথ সুবিধা করার জন্য 1 মিটার দিয়েছেন, তোমাদের 1 মিটার 0.5 মিটার এগুলাই দিবে, ধরে নাও 0.5 মিটারে দিই, কোনো সমস্যা নেই। 0.5 মিটার যেহেতু এটা সমবুঝি সমবাহুটিপুজ, তো আমরা 0.5 মিটার হিসাব করি। 0.5 মিটার দিয়ে যদি হিসাব তাহলে ডি স্কোয়ার 0.5 হোল স্কোয়ার, তাহলে 0.5 যদি হোল স্কোয়ার করো, সি এর ভ্যালু 9 × 10⁻⁹ ইন্টু উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 5×5 = 25, না 25 যদি গুণ দাও তাহলে 0.25 আসবে 0.5কে হোল স্কোয়ার করলে। তারপর তারপর হিসাব নিকেশগুলো একদম ইজি, কিভাবে করবা, 9 × 10⁻⁹, তারপর উপরে 5, নিচে হচ্ছে 25 ইন্টু 10⁻⁻2, এটা আসে, তাই না? হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমরা 10-এর হিসাবগুলো আগে শেষ করে ফেলবো। 9 × 10⁹ সাথে 9-এর সাথে তুমি 5-এর গুণ করে দাও, 5 নং 45 ইন্টু নিচে হচ্ছে আবার 25 ইন্টু 10⁻⁹, আর এখান থেকে উপরে -2টা উপরে +2 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি 45 ডিভাইডেড বাই 25 ইন্টু 10⁻11 এরকম একটা ভ্যালু আসে। সো এই ভ্যালুটার হিসাব নিকাশ কীভাবে করবে, প্রথমে উপরে 9/5 এটা আসে, 9/5 এর ভ্যালু কত, আলটিমেটলি প্রায় 2-এর কাছাকাছি 1.8 ইন্টু 10⁻11, এরকম একটা অ্যান্সার আসবে। এত নিউটন হচ্ছে একটা এফ এর ভ্যালু, তাহলে 2টা এফ এর ভ্যালু কেমন আসবে, তাহলে আলটিমেটলি আমাদের এফ মানে আর লোভ দিয়ে আর এর ভ্যালু আসবে √f² + f² ভেক্টরের নিয়মে অনুযায়ী 2f² cos 60 ডিগ্রি। 60 ডিগ্রি কীভাবে হলো, যেহেতু এটা সমবাহুত্রিভুজের কোণ 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি যদি হিসাব বসায় দাও, তাহলে এখান থেকে √2f² + 2f², তারপরে cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে আলটিমেটলি আসবে √3f এরকম। তাহলে √3 ইন্টু এফ এর যে ভ্যালুটা পাইছো ওটা বসাই দিবা, তাহলেই হয়ে গেছে। কত আসছিল যেন, 1.8 ইন্টু 10⁻11, 8 ইন্টু 10⁻11 এত নিউটন। তাহলে ভাইয়া এটা মানে বুঝা গেছে কিনা, নাকি আমার ভুলভাল হয়েছে? 2f² প্লাস, হ্যাঁ মোটামুটি তো হওয়ার কথা। দেখো এখন কথা হচ্ছে ভাইয়া √3-র ভ্যালুর কত, √3-র ভ্যালুগুলো তুমি নিজে নিজে মনে রাখবা। √3 ভ্যালু কত, 1/সাম কিছু একটা হবে, ওইটা দিয়ে তারপরে সিম্পলি √3-র সাথে 1.8 দিয়ে গুণ দিবা, গুণ দিয়ে যে ভ্যালুটা আসে ওইটা ইন্টু 10⁻11 এত নিউটন। এভাবে তুমি ভার্সিটিতে একটা ম্যাথ করবা, স্পেশালি ভার্সিটি রিটেনে। আমি তো আস্তে আস্তে বোঝানোর জন্য করলাম, কিন্তু তুমি বারবার প্র্যাকটিস করবা যখন, তখন তোমার হাতটা সচল হবে, ব্রেনও সচল হবে, তত তাড়াতাড়ি তুমি ম্যাথটা করতে পারবা। এখন এইটা ম্যাথ, এত বড় ম্যাথ করার কারণ হচ্ছে এইটা বোঝানো যে একটা যে স্থির তড়িৎ চ্যাপ্টারে যে ম্যাথগুলা, স্পেশালি বল এবং তড়িতের যে ম্যাথগুলো হবে, ওই ম্যাথগুলোতে আমরা সবসময় ভেক্টরের হিসাবগুলো করব যদি ই এর হিসাব থাকে, ই এর হিসাব থাকবে। তাহলে ই এর ইউনিট হচ্ছে আবার নিউটন/কুলম। তাহলে তোমাকে ধরে নাও এই পজিশনে এখানে +5 কুলম, এখানে -5 কুলম, আর এখানে হচ্ছে +2 কুলম, এখানে হচ্ছে -2 কুলম।
তাহলে এই পজিশনে তুমি যদি একটা বস্তু রাখো, এই বস্তুটাকে স্থির হবে কি স্থির হবে না, এরকম যদি কোনো টাইপের প্রশ্ন করে, কিভাবে বুঝবা স্থির হবে কি স্থির হবে না? স্থির হওয়া না হওয়ার জন্য দুইটা ফ্যাক্টর কাজ করবে। এই কর্ণ বরাবর যে ভ্যালুটা, এই দুইটা ভ্যালু সেম হইতে হবে। এই কর্ণ বরাবর যে দুইটা ভ্যালুটা, এই ভ্যালু দুইটা সেম হইতে হবে। দেখো কিভাবে, এই দুইটা ভ্যালু সেম, দুইটা কর্ণ বরাবর তো সেম না, মাইনাস আর মাইনাসে তো পরস্পরকে বিকর্ষণ করে ওইদিকে পাঠাই দিবে। ওইদিকে যেহেতু পাঠিয়ে দিবে, আর দুইটা আনইকুয়াল যেহেতু ভ্যালু, যার কারণে পরস্পরকে দুই দুই দিকে পাঠিয়ে দিবে, এটা হবে না আসলে। তাহলে এদিকে যদি -2 কুলম থাকে তাহলে কিন্তু এটা হয়। -2 কুলম থেকে এমনভাবে দুইটা পরস্পরকে বিকর্ষণ করবে, যে বিকর্ষণের কারণে ওই ব্যক্তিটা এখানেই থাকবে, ওই বস্তুটা। আর এখানে +2 কুলম আছে না, এখানেও +2 কুলম দেওয়া লাগবে। +2 কুলম দিলে ওইটা একদম স্থির থাকবে এই জায়গাতে। তাহলে আমরা এখানে দিকের হিসাবগুলো করলাম। বাট তোমাকে যদি ভোল্টেজের হিসাব দেয়, ভোল্টেজের হিসাবে কোনোদিনও আমরা দিকের হিসাব করব না, বিভবের হিসাবে। বিভব একটা স্কেলার রাশি। এই কনসেপ্ট দিয়েই আমরা বইয়ের ম্যাথটা করি, চলো। তিনটা কৌণিক অবস্থা, একটা বর্গক্ষেত্রের তিনটা কৌণিক অবস্থার চার্জ দেওয়া আছে। দেখো +5 না +6 -12 14, আরেকটা কত হইলে তোমার মাঝখানে বিভবটা হবে 0, এরকম কোশ্চেন। যে কোন চারটি কৌণিক অবস্থান কেমনে স্থাপন করলে কেন্দ্রে বিভব 0 হয়। তোমাকে যখন বিভবের ম্যাথ দেয় তখন কোনোদিনও তুমি নর্মালি ভেক্টরের নিয়মে যাওয়া যাবে না। ভেক্টরে যেরকম আমি দেখালাম ই এর ভ্যালু মানে ই এর ম্যাথ অথবা এফ এর ম্যাথ কিভাবে করবা, কিন্তু তোমাকে জাস্ট বিভবের ম্যাথ দিলে তুমি সিম্পলি একটা জিনিস খাটাবা, এখানে +6 -12 +14 +x ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আলটিমেটলি এক্স এর ভ্যালু আসবে হচ্ছে -8। দেখো -8 যদি করো এখানে তাহলে আলটিমেটলি মিলে যায়। তো এটাই বললাম যে এত বড় ম্যাথ করার দরকার নেই, -8, আর এখানে সবগুলোতে দেখো 10⁻⁹, অ্যান্সার 10⁻⁹। তো বিভবের ম্যাথের ক্ষেত্রে তুমি সিম্পলি স্কেলার যোগ বিয়োগ করবা, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝছো আমার কথা, না বুঝলেও সমস্যা নেই, কোনো সমস্যা নেই, মেডিকেলে গেলে যে লাগবে এরকম না। আমরা ভার্সিটির জন্য কিছু কথা বললাম, সামনের দিকে যাই। সমবিভব তল, এই পার্টে চলে আসো। সমবিভব তলের বৈশিষ্ট্য পড়বা শুধু, আর সংজ্ঞাটা পারলে পড়ে ফেলো। যে কোনো তল বা আয়তন যদি এরূপ হয় যে তার বিভব সর্বদা সমাপ, তাকে বলা হয় সমবিভব তল বা সমবিভব আয়তন। দেন আমরা সমবিভব তলের বৈশিষ্ট্যের পার্টে চলে যাই। বৈশিষ্ট্যের মধ্যে দেখবা যে এটা সমকোণে ছেদ করে, এরকম একটা লাইন আছে, সমকোণে ছেদ করে, এবং এখানে ম্যাক্সিমাম জিনিসই শূন্য হয়। সমবিভব তলে কোনো তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অপর প্রান্তে স্থানান্তর করতে গেলে কোনো কাজ হয় না। কোনো তল বা আয়তন আয়তন সমবিভব সম্পন্ন হতে পারে, আবার শূন্য বা ইনস্পেস বা শূন্য দেশস্থ কোনো তল বা আয়তনও সমবিভবস্থ হতে পারে। মানে সব জায়গায় সমবিভব তল থাকতে পারে। আর তড়িতাহিত পরিবাহীর তল সর্বদা সমবিভব তল, ওই তলের উপর তড়িৎ আধানগুলো স্থির থাকে। মূল কথা, সমবিভব তলে আধানগুলো স্থির থাকবে এবং সব জায়গায় ম্যাক্সিমাম সমবিভব তল থাকে। আর সমবিভব তলে যেহেতু সমবিভব, বিভবের কোনো পার্থক্য নাই, ডেল ভি ইজ ইকুয়াল টু 0, মানে V1 ইকুয়াল টু V2, তার মানে ডেল ভি ভ্যালু 0, যার কারণে এখানে কোনো কাজও নাই, কারণ আমরা জানি V ইকুয়াল টু W/Q। সো W ইকুয়াল টু তাহলে VQ, তাহলে আলটিমেটলি W এর কোনো কাজই নাই, ওইটাই বুঝাইছে। একটু কষ্ট করে পড়ো, না বুঝলেও সমস্যা নেই, একবার রিডিং দিও। এখানে হচ্ছে তড়িৎ দ্বিমেরু পার্টে। তো তড়িৎ দ্বিমেরু পার্টের মধ্যে কয়টা ওয়ার্ড পড়বা, যে পানি, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে স্থায়ী দ্বিমেরুর এক্সাম্পল। তারপর দ্বিমেরুর ভ্রামকের একটা সূত্র আছে, এই সূত্রটা শুধু পড়ে রাখবা, কোনটাকে কি ডিফাইন করে একটু বই থেকে দেখে রাখবা, আর কিছু পড়ার দরকার নাই। এখন দ্বিমেরু ভ্রামকের এটার ইউনিটটা কি, যেহেতু কুলম, আর এখানে এল মানে মিটার, কুলম মিটার। তারপরে সামনে যাই, এখানে একটা টর্ক নামে একটা টার্ম আছে, যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য প্রযুক্ত টর্ক, টর্কটাও ইকুয়াল টু P × E, এই সূত্রটা শুধু দেখে রাখবা। তারপর মোটামুটি আহামরি এই চ্যাপ্টারে আর খুব একটা কথা নাই। তারপরে সামনে আসো 2-3 পেজ উল্টাও। 2-3 পেজ উল্টাইলে এখানে সবকিছুই দেখবা, যখন তোমার সব মানে কি বলে, দ্বিমেরুর কোনো ম্যাথ পাইলে 1/r³ এরকম কোনো একটা ইকুয়েশন আসে। তুমি যখন কোনো এমসিকিউ সলভ করতে যাবে, 1/r³ জাতীয় কোনো কিছু পাইলে দাগাই দিবা 1/r³, তাহলেই হয়ে যাবে। তারপর ভাই সামনের দিকে আসি আমরা। এখানে এই যে ঘনফলের ব্যস্তানুপাতিক হয়, এত মাথা কামানোর কিছু নাই, বইয়ের এমসিকিউ পড়লে এখান থেকে মোটামুটি হয়ে যাবে। তারপর তড়িৎ পরিবাহী বা অন্তরক, এই পার্টে চলে আসো। অমেরুবর্তী প্রদাহগুলা কোথায়? এখানে
এখানে পরাবৈদ্যুতিক পদার্থের অণুর আধানের অবস্থান অনুযায়ী পরাবৈদ্যুতিক পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, অমেরুবর্তী পদার্থ, মেরুবর্তী পদার্থ। অমেরুবর্তী পদার্থগুলো যদি মনে রাখতে পারো, মিথেন, তারপরে হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো অমেরুবর্তী অর্থাৎ অপোলার জাতীয় ডাইইলেকট্রিক পদার্থ। আর বাকি যা যা আছে সবই হচ্ছে মেরুবর্তী প্রদাহ। এটা মনে রাখার টেকনিক একটা সিম্পল, যেগুলাতে দেখবা যে ক্লোরিন, দেখো দুইটা ক্লোরিন, ক্লোরিন একদম কোনো মেরুই নাই, অক্সিজেন, অক্সিজেন কোনো মেরু নাই, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটা কার্বন, দুই পাশে অক্সিজেন, কোনো মেরু নাই, তারপরে মিথেনের মধ্যে একটা কার্বন, চার পাশে চারটা হাইড্রোজেন, কোনো মেরু নাই। যার কারণে এটা দেখায় বুঝে যাচ্ছে এটা অমেরু পদার্থ বা অপোলার পদার্থ। তার মানে বাকি যা যা থাকে যেগুলা আনইভেন, হাইড্রোজেন আর ফ্লোরিন, এগুলা হয়ে যাবে হচ্ছে, এগুলো হচ্ছে মেরুবর্তী প্রদাহ বা স্থায়ী দ্বিমেরু ভ্রামক। প্রতিটি অণু স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকে এদের। তার মানে পানি, তাহলে লিখি আলটিমেটলি পানি, অ্যামোনিয়া আর হাইড্রোজেন ফ্লোরাইড, এগুলাতে স্থায়ী, না হাইড্রোজেন ফ্লোরাইড না, যে কি বলে এটাকে, ক্লোরোফর্ম, CH3Cl না, মিথাইল ক্লোরাইড, ক্লোরোফর্ম না, এটা ক্লোরোফর্ম হচ্ছে CH3। এই তিনটা জিনিস স্থায়ী মেরুবর্তী প্রদাহ বা স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকবে। এই এমসিকিউটা পরীক্ষায় আসে। তারপর সামনের দিকে আসো, যে পরবৈদ্যুতিক ধ্রুবকের ভ্যালু সর্বদা একের থেকে বেশি হয়। কেন বেশি হয়? কারণ সবকিছুই বায়ুর থেকে একটু ঘন। তারপর পরবৈদ্যুতিক ধ্রুবকের একটা ছক পাবা ভাইয়া, সুন্দর মতো এই ছকের মধ্যে পানিরটা পড়বে 20, অপরেরটা পড়বে 7। তারপর শূন্য স্থানে তো 1, এটা জানোই। বায়ুতে পড়বে 1.05। বায়ুটা আবেগে পড়ে তোমরা শূন্য দাগায় দাও, কেন দাগায় দাও আল্লাহ জানে, এটা জানি না হয়। আর পরবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবকের কিন্তু কোনো অনুপাত মানে কোনো একক নাই, এটা মাথায় রাখতে হবে। তারপর ইবোনাইট, এটা পারলে পড়ো, না পারলে দরকার নেই। চলে আসো ধারকত্ব পার্টে। ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। ধারকত্ব পার্টের মধ্যে আমরা জাস্ট সূত্রটা পড়বো, সি ইকুয়াল টু কিউ বাই, ধারকত্বের সূত্র সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে আলটিমেটলি সূত্র কি আসে, মানে কুলম্ব পার ভোল্ট, এটাও আসে। বাট এটা ছাড়াও আরো একটা আছে ফ্যারাডে। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, অথবা ক্ষুদ্রতম একক হচ্ছে মাইক্রো ফ্যারাডে। এই দুইটা লাইন পড়তে হবে। তারপর এখান থেকে আর কিছু নাই। ধারকত্ব কোন বিষয়ের উপর নির্ভর করবে? পরিবাহীর ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, কারণ পরিবাহীর ক্ষেত্রফলের সাথে একটা সূত্র আছে, সি ইকুয়াল টু 4 পাই ইপসিলন নট ইনটু আর। এই সূত্রটাও দেখবা। তারপর নির্ভর করবে পরিবাহীর মধ্যবর্তী যে মাধ্যমের উপরে, কারণ মাধ্যমের সাথে ওই যে পরবৈদ্যুতিক ধ্রুবকের একটা সম্পর্ক থাকে, আর এটা থেকে পাদ্যের মধ্যবর্তী দূরত্বের উপরে, এবং কোনো ভূসংযোস্ত পরিবাহীর সান্নিধ্যে যদি থাকে, অপর কোনো পরিবাহী ভূসংলগ্ন অথবা ভূসংযুক্ত পরিবাহীর সান্নিধ্যে যদি থাকে, তাহলে চার্জগ্রস্ত যে পরিবাহীর নিকটে অন্য কোনো চার্জশূন্য বা ভূ সংযুক্ত পরিবাহী থাকলে বৈদ্যুতিক আবেশের দরুন পরীক্ষাধীন পরিবাহীর পরিবাহগত বৃদ্ধি পাবে। এই লাইনটি একটু পড়ে রাখো শুধু। তারপর এখান থেকে শুধুমাত্র এই 4-5টা কথা, যে পাদ্যের মধ্যে একটি ভূসংযোগ স্থাপন করতে হয়। এলি ধারকত্ব বৃদ্ধি করার উপায় কি? ধারকত্ব বৃদ্ধি করার উপায় হচ্ছে মধ্যবর্তী যে ক্ষেত্রফল আছে বা ধারকের ক্ষেত্রফল বাড়াবা, মধ্যবর্তী দূরত্বটা কমাবা, ডাইইলেকট্রিক ধ্রুবক এমন একটা মানে বেশি মানের ডাইইলেকট্রিক ধ্রুবক বসাবা। এটা কেমনে হইলো? কারণ এটা একটা সি ইকুয়াল টু ইপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি, এই সূত্র দিয়ে হবে। এই সূত্র অনুযায়ী তুমি যদি ডি এর ভ্যালুটা কমাও তাহলে সি এর ভ্যালু বাড়বে, ইপসাইলন নটের ভ্যালুটা যদি বাড়াও তাহলে সি এর ভ্যালু বাড়বে, যদি কে এর ভ্যালু বাড়াও তাহলে সি এর ভ্যালু বাড়বে, এর ভ্যালু যদি বাড়াও সি এর ভ্যালু বাড়বে, ওই অনুযায়ী। দেন এখান থেকে আরও আর কিছু আছে, আর ওইভাবে কিছু নাই, ওইভাবে ওইভাবে পড়ার মতো আর কিছু নাই। আর এখানে এই সূত্রটা পড়বা যে সি ইকুয়াল টু, যদি কোনো একটা পরিবাহী হয় বা যেমন একটা গোলকের পরিবাহীর ধারকের সূত্র সি ইকুয়াল টু 4 পাই ইপসাইলন নট ইন্টু আর। ইপসাইলন নট যদি উঠাই দাও তাহলে পরবর্তীতে ধ্রুবক আনতে হবে 4 পাই ইপসাইলন নট ইন্টু কে ইন্টু আর। এই কথাগুলো একটু খেয়াল করবা, এই 4টা কথা। দেন ধারকত্বের একক তাহলে ফ্যারাডে। কোথায় যেন, আচ্ছা তাহলে একটা গোলকের পরিবাহীর ধারকত্ব সি, সি ইকুয়াল টু 4 পাই ইপসাইলন নট আর যদি হয়, তাহলে সি প্রপোর্শনাল টু হচ্ছে আর। কমন সেন্স। ধারকত্বের এককে কোথায় জানি কি জানি পড়তেছিলাম, হ্যাঁ সামনের দিকে যাই। ধারকত্ব একটা স্কেলার রাশি, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, এটা একটু মাথায় রাখতে হবে। আর 1 ফ্যারাডে যে 10⁶ মাইক্রো ফ্যারাডে, এটা ছোট বাচ্চাও পারে, এখন মেডিকেলের প্রিপারেশন নিতে আসছে, এটা সবাই পারে, তুমিও পারবা। তারপর সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, এখান থেকে কি পড়া যায়? শুধুমাত্র এই যে এই সূত্রটা পড়বা, যেটা একটু আগে দেখালাম, সি ইকুয়াল টু ইপসাইলন নট এ বাই ডি। যদি ইপসাইলন নট কে এ বাই ডি, সি ইকুয়াল টু এ ইপসাইলন নট দিবা অথবা ইপসাইলন দিবা,
অথবা এ ডিভাইডেড বাই ডি। ইপসিলন যদি উঠাই দাও তাহলে এটার বদলে লেখা যায় কি ইপসিলন নট ইনটু কে, এটা লেখা যায়। তারপর আর কিছু মোটামুটি ওইভাবে নাই। সুন্দর মতো প্রথম ম্যাথটা করবা, শুধু প্রথম ম্যাথের করার পরে অ্যান্সারটা মনে রাখবা 4.13 ইন্টু 10⁻³ মাইক্রোফ্যারাডে। শুধু প্রথম ম্যাথটা প্র্যাকটিস করবা, হ্যান্ড ক্যালকুলেশন নিজে নিজে প্র্যাকটিস করবা। ধারকত্বের সমবায়, ধারকত্ব মেলে দুই ভাগে সমবায় করা যায়, একটা হচ্ছে সমান শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। ধারকত্বের শ্রেণী যে সমবায় বা যে সিরিজ বিন্যাস আছে, সিরিজ বিন্যাসের হিসাবটা হয় রোধের মানে রোধের যে প্যারালাল সমবায় ওইটার মতো বা সমান্তরাল সমবায় ওইটার মতো। আর রোধের যে প্যারালাল ওইটা হয় ধারকত্বের সিরিজ সমবায়। এতটুকু যদি মাথায় রাখতে পারো তাহলেই মোটামুটি হবে। কিন্তু তারও পরে আরো অনেকগুলো কথা আছে, যেটা রোধের যে ক্লাসটা নিব, মানে পরবর্তী যে পরের চ্যাপ্টারের ক্লাসটা নিব, ওইখানে বিস্তারিত এই ধারকত্বের যে শর্টকাট আছে, শর্টকাট ম্যাথের টেকনিকগুলো ওগুলো বলবো। এই ক্লাসে আর এগুলো ধারকত্ব নিয়ে বেশি কথা বলবো না। তারপরেও দেখো দেখো এগুলো বোঝা যায় কিনা যতটুকু বলি। নর্মালি আমরা যদি ধারকত্ব কয়টা আঁকাই, এই যে ধারকত্ব এইভাবে আঁকাই, এটা হচ্ছে একটা সি, এটা হচ্ছে সি, সবগুলাই সি। তাহলে এটা কি সমবায় আছে? প্রথমত শ্রেণী সমবায় আছে। যেহেতু শ্রেণী সমবায় আছে, আমরা জানি শ্রেণী সমবায়ে সবগুলা 1/c প্লাস 1/c প্লাস 1/c প্লাস 1/c এভাবে হিসাব করতে হয়। তারপরে হোল টু দি পাওয়ার 1/c, সি ইকুইভ্যালেন্ট, এই ভ্যালুটা এভাবে হিসাব করতে হয়। এই ভ্যালুটা হিসাব করার জন্য আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব। শ্রেণী সমবায়ে কোনো কিছু যাতে থাকে বা রোধের সমান্তরাল সমবায় যদি থাকে, তাহলে যে কয়টা ভ্যালু দেওয়া আছে ওই কয়টা ভ্যালুকে ওই কয়টা সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। এটার অ্যান্সার হচ্ছে c/4। মানে তোমাকে যদি বলে যে 5 ফ্যারাডের 4টা আছে শ্রেণী সমবায়ে, তাহলে টোটাল তুল্য যে কি বলে তুল্য ধারকত্ব কত হবে? তাহলে অ্যান্সার হবে 5/4, এটা অ্যান্সার। যদি থাকে সমান্তরাল তাহলে অ্যান্সার হবে 5/4। জাস্ট এই দুইটা কথা খেয়াল করবা, তাহলে হয়ে যাবে। সেম ভাবে তোমার রোধের কাহিনীটা হয় উল্টা। রোধের আরো বিস্তারিত অনেক কথা আছে, ওগুলা বিস্তারিত পরে বলা যাবে। এখন আসো সামনে যাই, সামনের দিকে। এই যে এই প্রথমটা একটু জাস্ট পড়ে রেখো, ধারকত্বের 1/16 গুণ একবার রিং দিয়ে রেখো। বাই চান্স যদি দিয়ে দেয় তাহলে কি করা যায়। তারপর আমরা সামনের দিকে যাই। তারপর ধারকত্বতে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি বা কাজের পরিমাণ বের করার কিছু সূত্র আছে। ডাব্লিউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, এই যে ডাব্লিউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু কিউবি এবং ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি। এই তিনটা সূত্র মোস্ট ইম্পর্টেন্ট, আর তিনটা সূত্র মুখস্থ করে ফেলতে হবে। তাহলে ইউ ইকুয়াল টু অথবা ধারকে শক্তির পরিমাণ, অর্থাৎ আহিত ধারকে মোট শক্তির পরিমাণ কত, ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার ইন্টু হাফ ইন্টু কিউবি। এই তিনটা সূত্র পড়তে হবে। তাহলে মোটামুটি আর কিছু নাই। তারপরে বইয়ের এমসিকিউ গুলো আছে, বইয়ের এমসিকিউ গুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাছাড়া ধারকের যে প্রকার ভেদ আছে ওইখানে কয়েকটা ছোট ছোট এমসিকিউ আছে, ছোট ছোট এমসিকিউ গুলো পড়বা। স্পেশালি কোচিং এর জন্য, মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে আসবে এরকম না, যে ধারকের প্রকার ভেদ এবং ব্যবহার এই পার্টে। ধারকটা মেইনলি বেতার গ্রাহক যন্ত্রের টিউনিং এর কাজে ব্যবহার করা হয়। তারপর মেইনলি বেতার দিয়ে বারবার কথা আছে, বেতার ওয়ার্ডটা মাথায় রাখলেই আমার কোচিং এর হয়ে যাবে। কাগজ ধারকের ব্যবহার কোথায়? এই যে ইলেকট্রিক টিউনিং সার্কিট অথবা ট্যাঙ্ক সার্কিট কম্পাঙ্কতে হ্যান ত্যান অনেক কিছু, অনেক পেঁচাল হিবিজিবি অনেক কথাবার্তা, এগুলো আমরা এত এত বিশ্লেষক হব না আমরা ধারকত্বের, আমরা এত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না, আমরা ডাক্তার হইতে চাচ্ছি। ডাক্তার হওয়ার জন্য শুধুমাত্র এই কয়টা লাইন পড়ে এমসিকিউটা সলভ করে এসে পড়বো, দ্যাটস ইট। তারপরে তড়িৎ বিশ্লেষক ধারক, এই পার্টের মধ্যে কি পড়বা, যে বেতার গ্রাহক আবার বেতার প্রচুর পরিমাণে ধারক ব্যবহার করা হয়। প্রথম লাইনটি পড়ে রাখতে পারো, কোচিং এর জন্য শুধু পড়ে রাখতে পারো, এখানে কিছু নেই। এখানে ম্যাথ লেখা, কে ম্যাথ লেখছে আল্লাহ জানে, বাট এখানে ম্যাথ লেখার কোনো প্রয়োজন ছিল না। আমরা শুধুমাত্র পড়বো যে টিউনিং এর কাজে ব্যবহার করা হয়, মানে ধারকের ব্যবহারগুলো কি, এক নজরে ধারকের ব্যবহার এক নজরে দেখে ফেলো। টিউনিং এর কাজে ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে কাপলিং এর কাজে ব্যবহার করা হয়, তারপরে আর কি কি জানি চার্জিং ডিসচার্জিং এর কাজে ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে ডিসি ব্লকিং এর কাজে ব্যবহার করা হয়। শুধুমাত্র পড়ে রাখবা, শুধুমাত্র এমনি পড়ে রাখবে, এমনি উদাই। স্পন্দকে ব্যবহার করা হয়, শুধুমাত্র এমনি কয়েকটা জিনিস পড়ে রাখো যেন কোচিং এ আসলে এটার জন্য তুমি পারো এবং তুমি যেন ডিপ্রেসড না হও। তারপর সামনের দিকে আসো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা ভার্সিটি এবং মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, গাউসের সূত্র। গাউসের সূত্রে পার্টের মধ্যে হয় কি পড়বা, প্রথমে আসো তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি।
তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলে তড়িৎ ফ্লাক্স। সংখ্যাটা আগে পড়তে হবে, কারণ হচ্ছে তপন স্যারের বইতে সংজ্ঞা তুইলা দিয়া বলছে এটা কি। সো তপন স্যারের বইয়ের এমসিকিউটা পারার জন্য আমাদের তড়িৎ ফ্লাক্স জিনিসটা আগে শিখতে হবে। তড়িৎ ফ্লাক্সের ইউনিট কি? তড়িৎ ফ্লাক্সকে ফাই দিয়ে প্রকাশ করা হয়, চৌম্বক ফ্লাক্সকেও ফাই দিয়ে প্রকাশ করা হয়। তড়িৎ ফ্লাক্সের ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব অথবা ভোল্ট মিটার। ফ্লাক্সের কিভাবে লেখে? ফ্লাক্স হচ্ছে ই ডট ডিএস, এই যে এটা। ই এর ইউনিট কি? ই এর ইউনিট হচ্ছে নিউটন পার কুলম নাকি? আর ডিএস এর ইউনিট হচ্ছে মিটার স্কয়ার। ডিএস মানে হচ্ছে ক্ষেত্রফল বোঝায় আর কি, ইন্টিগ্রেশন সাইন আসবে এখানে, কোথায় জানো? দুই পাশে ইন্টিগ্রেট করতে হয়, তো দুই পাশে ইন্টিগ্রেট করলে আলটিমেটলি ডিএস দিয়ে বোঝায় আসলে ক্ষেত্রফল ইউনিট মিটার স্কয়ার। তাহলে আলটিমেটলি নিউটন পার কুলম মিটার স্কয়ার অথবা ভোল্ট মিটারও বলা যায়। তারপর আর কি লেখা যায়? তাহলে ফ্লাক্সের সূত্রটা শিখতে হবে ভালো মতো, কারণ ফ্লাক্সের সূত্র দিয়ে বইয়ের এমসিকিউ আছে। তাহলে ফাই ফাই ইকুয়াল টু আমিও লিখি ইফসেল মানে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, এটা বললেই হয়ে যাবে। ইন্টিগ্রেশনের দুই পাশে আমাদের ভেক্টর সাইন দিতে হবে। তারপর সামনে দেখো গাউসীয় তল। গাউসীয় তলের থেকে গাউসের সূত্রটা ইম্পর্টেন্ট, যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে অবস্থিত বদ্ধকল্পিত তলের তড়িৎ ফ্লাক্স মোট তড়িৎ আধানে 1/ইপসিলন নট গুণের সমান। মানে বুঝাইছে 1/ইপসিলন নট গুণের সমান নাকি ইপসিলন নট গুণের সমান? দেখি তো, হ্যাঁ 1/ইপসিলন নট গুণের সমান, ঠিক আছে। মানে এটা বুঝাইছে যে কোনো একটা বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু হচ্ছে ওইটা যে মোট তড়িৎ আধান ই এর সাথে 1/ইপসিলন নট যদি গুণ দিয়ে দাও যেটা আসে ওইটা, তাহলে আমরা যদি মানে ওই পাশে অপর পক্ষে পাঠিয়ে দেই এই জিনিসটা, তাহলে আসবে ফাই ইন্টু ইপসিলন নট ইকুয়াল টু হচ্ছে কিউ। তাহলে এটাই হচ্ছে ফ্লাক্স মানে এই কি বলে গাউসের সূত্র। গাউসের সূত্র থেকে সরাসরি কিন্তু বইয়ের এমসিকিউ আছে। সো নেভার টেক ইট সো সিলিলি বা হালকাভাবে নেওয়ার কিছু নাই। 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গাউস। এখন টেসলা জিনিসটা কি এটা আমরা চৌম্বকীয় চ্যাপ্টারে বিস্তারিত পড়ছি, আর বলার দরকার নেই। টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার, টেসলা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের একক বা চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক। তারপরে সামনের দিকে আসি, তাহলে গাউসের সূত্র পড়বা, আর তার আগে ফ্লাক্সটা পড়বা। তড়িৎ ফ্লাক্স কি, চৌম্বক ফ্লাক্স কি, গাউসের সূত্র কি, অ্যাম্পিয়ারের সূত্র কি, এগুলো একটু কষ্ট করে বারবার বলতেছি, কষ্ট করে একটু খাতার মধ্যে একটা আলাদা খাতার মধ্যে লিখে রাখলে ভালো হয়। তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য গাউসের সূত্রের ব্যবহার। গাউসের সূত্র ব্যবহার করা হয় মেঘের চার্জ নির্ণয়ের ক্ষেত্রে, এই কথাটা মাথায় রাখলেই হয়ে যায়। তারপর এখানে আরো একটা কথা আছে, কোথায় যেন, এই যে এটা। তাহলে আমরা জানি কি ফাই ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ইপসাইলন, এটাই তো গাউস বিজ্ঞানী বলে গেছেন। তারপরে ফাই এর বদলে লেখা যায় না যে ইডিএস বা ইএস ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন, এটা একটু মাথায় রেখো। ইডিএস ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন, ইহাই আসলে গাউসের সূত্র। এটা দ্বারা চার্জ এবং ফ্লাক্সের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। গাউসের সূত্র প্রতিপাদন করে আমাদের কোনো লাভ নেই। আমরা নিচের দিকে আসি, তাহলে তড়িৎ প্রাবল্য দ্বারা গাউসের সূত্র ব্যবহারগুলোর মধ্যে কি কি পড়বা? চার্জিত গোলকের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা যায়। এই যে এটাই তো দেখালাম, দেখো গাউসীয় তলের ভিতরে তোমার ভিতরের দিকে প্রাবল্যের ভ্যালু হচ্ছে 0, মানে একটা গোলকের ভিতরে প্রাবল্য 0, পৃষ্ঠে প্রাবল্য সর্বোচ্চ, এই কথা। তারপরে হচ্ছে একটা লম্বা চুম্বক, এগুলা এগুলা লাগবে না ভাই, এত পেঁচাল পেরে লাভ নাই। সামনের দিকে আসি, যে চার্জিত সমতলের সন্নিকটে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এগুলাও লাগবে না, এগুলাও কিছু লাগবে না। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা এই পার্টে চলে আসো। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা শুধুমাত্র 1 নম্বর পয়েন্টটা পড়বা, যে কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু চার্জের বেলায় প্রযোজ্য, অনিয়মিত প্রকৃতির চার্জিত বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। শুধুমাত্র বিন্দু চার্জ থাকতে হবে, এরকম হিবিজিবি এরকম কোনো চার্জ থাকা যাবে না। তারপরে কুলম্বের চার্জের ক্ষেত্রে দুইটা স্থির চার্জ থাকতে হবে। এটা কিন্তু স্থির তড়িৎ চ্যাপ্টার যেহেতু পড়তেছে, স্থির তড়িৎ চ্যাপ্টারে তো বিজ্ঞানী কুলম্বিক কথাবার্তা বলছে। সো কুলম্বের চ্যাপ্টারটা মানে স্থির তড়িৎ চ্যাপ্টারে কুলম্বের সূত্র স্থির চার্জের বেলায় প্রযোজ্য, চার্জ বিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, স্থির চার্জ বা চার্জ বিন্যাসের জন্য প্রযোজ্য। গতিশীল চার্জের বেলায় সঠিকভাবে প্রয়োগ করা যাবে না, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। গতিশীল চার্জের বেলায় আমরা ইউজ করব না। তারপর সদৃশ চার্জ, যেমন গোলাকার চার্জ বিন্যাসের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করা দুরূহ। এই লাইনটা এমনি একটু পরে রেখো। তারপর মোটামুটি, কেননা সমস্ত বস্তুর কেন্দ্র সঠিকভাবে নির্ণয় করা যায় না। আমরা যখন ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 পড়ছিলাম, তখন কিন্তু একটা জিনিস দেখছিলাম বা পড়ছিলাম যে জড়তার ভ্রামক বলে একটা টার্ম আছে, বা
ভর কেন্দ্র ভার কেন্দ্র বলে একটা টার্ম আছে। এই একটা হিবিজিবি বস্তুর মধ্যে আমরা কেন্দ্রটা বের করতে পারবো না। আর কুলম্বের সূত্র কিন্তু বলছি কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব ওইটাই আমরা হিসাব করি, যে এই যে এরকম দুইটা একদম স্থির গোলক হইতে হবে এবং কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় ডি। আর এখান থেকে আসে এফ ইকুয়াল টু সি ইন্টু কিউ1 কিউ2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এরকম মোটামুটি যা যা বললাম এগুলাই লাগে ভাই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। এর বেশি আর কিছু লাগবে না, এই সূত্রগুলো দেখবা, প্র্যাকটিস করবা। আর বইয়ের এমসিকিউ গুলো মাস্ট পড়বা। বইয়ের এমসিকিউ গুলোর ভিত্তিতে আলাদা ক্লাসই আছে, ক্লাস নেওয়ার আর কোনো দরকার নাই। একটা দুইটা এমসিকিউ দেখাই দিই, যদি যদি পারিতে হইলো, না পারলে তোমরা প্র্যাকটিস করে পাইনা নিবা। দেখো তো নিচের কোনটা অন্তরক, এগুলা পারো কিনা। সিরামিক হওয়ার কথা, নাও হইতে পারে। সিরামিক ক্যান্সার, হ্যাঁ নাও হইতে পারে, কেন হইতেই পারে। তারপরে 18 নাম্বারটা নিজে নিজে প্র্যাকটিস করবা খুব সুন্দর মতো। দেখো দুইটা ভ্যালু দেওয়া আছে, তোমার টোটাল শক্তি চাইছে সি ইকুয়াল টু হাফ ইন্টু সিভি স্কোয়ার অথবা হাফ ইন্টু কিভি, ওই সূত্রগুলো দিয়ে করতে হবে। 28 নাম্বার ম্যাথটা দেখো, আচ্ছা পৃথিবীর বিভব কত, পৃথিবীর বিভব শূন্য, এই টাইপের কোশ্চেনই কিন্তু মেডিকেলে আসে, দেখছো। তারপর 28 নাম্বার এমসিকিউটা দেখি, যে আপেক্ষিক ভেদনযোগ্যতা সব থেকে বেশি হয় কোথায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অভ্রের। সুন্দর মতো তোমরা সবগুলো বইয়ের এমসিকিউ গুলো সলভ করে ফেলবা, নিজে নিজে প্র্যাকটিস করবা, হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করবা। তারপরে ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এই চ্যাপ্টার তো শর্ট সিলেবাসের মধ্যে, ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাও তোমরা প্র্যাকটিস করতে পারো। আর এই চ্যাপ্টারের আলাদাভাবে অনুশীলনীয় এমসিকিউর ভিত্তি আমার আর একটা ক্লাসই আছে, ব্রেকডাউন ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসগুলোর মধ্যে, ওই ক্লাসগুলো দেখবা, দেখলেও আলটিমেটলি একটা ধারণা পাবা যে কি টাইপের পড়ানো হয়েছে বা কিভাবে পড়ানো হয়েছে, তাহলেই মোটামুটি হয়ে যাবে। এখান থেকে পেরানোর কিছু নাই আসলে। স্থিরতরী চ্যাপ্টার বা চলতরী চ্যাপ্টার অথবা তাপগতিবিদ্যা, এগুলো এত ডিপলি পড়া দরকার নেই। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা সিম্পলি যতটুকু দরকার ততটুকু পড়বো, ততটুকু বললেই মোটামুটি হয়ে যাবে। চলো আজকে এই পর্যন্তই রাখি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, আর ইউটিউবে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো।